বক্তব্য রাখবেন। আর সিদ্ধিরগঞ্জে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের শিল্প প্রতিষ্ঠানে আগুন দিয়েছে এবং ঢাকার রাজপথে এখনো বিক্ষুব্ধ জনতা আছে, তারা মিছিল করছে, বিক্ষোভ প্রদর্শন করছে এবং তাদেরকে পুলিশ গুলি করছে বা হামলা করছে। এটা হচ্ছে একটা বিষয়। আর দাউদের একটা, জি হ্যাঁ, ভারতের লোকজন তো সক্রিয় হচ্ছে। আমি একটা কথা সকালে বলতে ভুলে গিয়েছিলাম, ভারত কিন্তু বলেছি কিনা আমার ঠিক মনে নাই। আহ, ভারত কিন্তু তার নাগরিকদের আগামীকাল বিকাল 5টার মধ্যে ঢাকা ত্যাগ বা বাংলাদেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ঢাকার হাইকমিশন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এটা বলেছে। আর এর পাশাপাশি আমরা যেটা জেনেছি, আজকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 150 জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দরে অবস্থান করছিলেন। ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র আমাদের এটা জানিয়েছে। আর এই অবস্থায় আমি আমি দেখিনি আসলে এই মমতা ব্যানার্জি বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী কি বলেছেন। ওনারা হয়তো বা বলেছেন যে বাংলাদেশে কেউ যদি ওখানে গিয়ে আশ্রয় চায় সেখানে তারা আশ্রয় দিবেন। এখন তাদের কাছে কি তথ্য আছে বা কিসের ভিত্তিতে বলছে আমরা জানি না। কিন্তু আমি যেটা জানি যে ভারতের যারা গণতন্ত্রকামী বা ভারতের যে অন্যান্য লোকজন আছে তারা কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে কলকাতা এবং দিল্লিতে আন্দোলন করছেন, মিছিল করছেন। এবং কলকাতায় বেশ বড় ধরনেরই একটা আন্দোলন হয়েছে, রবীন্দ্র সদনে তারা বাংলাদেশের যে কলকাতায় যে কনসুলেট বা দূতাবাস আছে সেটা অভিযান করতে গিয়েছিলেন, ঘেরাও করতে গিয়েছিলেন। এবং তাদের প্রায় 10-15 জনকে কলকাতার পুলিশ আটক করেছে। সেখানে পুলিশের সঙ্গে তাদের বেশ ধস্তাধস্তি বা একটা ধাক্কাধাক্কি বা একটা মৃদু সংঘর্ষ হয়েছে। তো আমি আসলে এটা আমাদের একটু বিবেচনায় রাখতে হবে যে ভারতীয় সরকারের যে শাসক গোষ্ঠী শৃঙ্খলা আছেন, বিনা সিকরি আছেন বা অন্যান্যরা কি কথা বলছে, কিভাবে কথা বলছে, এটাও আমাদের বিবেচনায় করতে হবে। তারা চেষ্টা করছে আমাদের এই যে গণ আন্দোলন বা যে জনযুদ্ধটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে এটাকে একটা মানে ভিন্ন জামাত শিবিরের আন্দোলন, বিএনপির আন্দোলন বা পাকিস্তানিদের আন্দোলন, সেই যে পুরনো কাসুন্দি, সেই একই জিনিস তারা আমাদেরকে বলে বোঝাতে চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা কাজ হবে। আমরা জানি বাংলাদেশে যারা প্রতিরোধ যোদ্ধা, বাংলাদেশে এই মুহূর্তে যারা লড়াইয়ের ময়দানে আছেন, যুদ্ধ করছেন, তারা জানেন যে তাদের প্রতিপক্ষ কেবল শুধু আওয়ামী লীগ না, তাদের প্রতিপক্ষ একই সঙ্গে ভারতের এই শাসক গোষ্ঠী। তো এইটা বিবেচনা নিয়ে তারা যুদ্ধ করছেন এবং এটা নিয়ে সবাই ওয়াকিবল, জানেন সবাই। আর জিল্লুর ভাইয়ের যে বক্তব্যটা, এটা নিয়ে আমাদের আসলে আমরা বা আমি জিল্লুর ভাই গত কয়েকদিন ঘন ঘন একাধিক জায়গায় একই সঙ্গে টকশো করেছি এবং এই ইস্যুটা নিয়ে কথা হচ্ছে, আপনিও বলেছেন। এটা আমি জিল্লুর ভাই যেটা বলেছেন সেটা সঠিক, আমি আপনার সঙ্গে একমত। আপনি যেটা কোন বলছেন, বিষয়টা? বর্ডারের বিষয়টা? না না, যে বর্ডার থেকে ভারত থেকে লোক আসা, যে এইটা উনি বলেছেন, কিন্তু আমি তার কথা উনার সঙ্গে আমি একমত। কিন্তু উনার সঙ্গে যেটা যুক্ত করতে চাই, উনি যেটা বললেন যে ভারত এখানে ভারতের লোক বা এজেন্ট পাঠায় কি সারা বিশ্বে একটা সমালোচিত হবে কিনা। ভারত তো তার গোয়েন্দা সংস্থা পাঠিয়ে কানাডায় খালিস্তান আন্দোলনের নেতাকে হত্যা করেছে। এবং সেটা তো কানাডার প্রধানমন্ত্রী নিজে বলেছেন পার্লামেন্টে। আমরা শুনেছি যুক্তরাষ্ট্রেও তারা একই কাজ করতে গিয়ে তাদের একজন এজেন্ট ধৃত হয়েছেন। সেটা যুক্তরাষ্ট্রের সিনেটর বা কংগ্রেসম্যানরা বলেছেন। সো এই সব জিনিস আসলে ভারত কেন, ধরেন আন্তর্জাতিক রাজনীতিতে একটা রাষ্ট্র আরেক রাষ্ট্রে তার স্বার্থ আদায়ের জন্য গুপ্তচর, গোয়েন্দা অনেক কিছুই পাঠায়, নিয়োগ করে এবং অনেক সময় সেটা ধরা খায়। এটা শুধু যে বর্তমান ভারত বাংলাদেশের সম্পর্ক এরকম একটা বিষয় না, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে এই ধরনের চর্চা হয়। তো সেই জায়গায় ভারত থেকে যদি কোনো গোয়েন্দা আসে, এই সম্ভাবনা, বা ভারতের কোনো এজেন্ট যদি আসে, এই সম্ভাবনা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না। অবশ্যই ভারতের যারা, আপনি যেটা বললেন, এই দেশে নিযুক্ত তৃতীয় পক্ষের মাধ্যমে ভারত কাজ করে, এটা খুবই স্বাভাবিক। আপনার গোয়েন্দা চর্চা, আপনি যেহেতু দীর্ঘদিন পুলিশে ছিলেন এবং আপনি সেনাবাহিনীতেও প্রশিক্ষণ নিয়েছেন, আপনার যে ইন্টেলিজেন্সের যে চর্চা বা প্র্যাকটিসে থার্ড পার্টি কন্ট্রাক্টর থাকে, সেটা দিয়ে অনেক দেশ তাদের অপারেশন কমপ্লিট করে, অপারেশন এক্সিকিউট করে, ইমপ্লিমেন্ট করে। পাশাপাশি কিন্তু তাদের নিজস্ব লোকজনও এমপ্লয় করে। সেটা যে করে না সেটা আপনি উড়িয়ে দিতে পারবেন না। এখন বাংলাদেশের কিছু সাম্প্রতিক আন্দোলনের কিছু নমুনা বা কিছু লক্ষণের তথ্য আমরা পাচ্ছি, শুনছি, কিন্তু সেগুলো নিয়ে আমরা এখনো প্রকাশ্যে কথা বলতে পারছি না, কারণ যেহেতু বাংলাদেশে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন আছে, সেই এভিডেন্সগুলি আমরা হাতে আনতে পারছি না। আমরা যদি সেগুলো হাতে আনতে পারি তাহলে হয়তো বা এই বিষয়ে আরো প্রকাশ্যে খোলাখুলি কথা বলতে পারবো আমরা। এটা আমরা ধরেন ঢাকায় থেকে যারা গণমাধ্যম কর্মী আছে তাদের সঙ্গে কথা বলেছি বা বিভিন্ন সংস্থার লোকজনের সঙ্গে কথা বলছি। এখন সবাই কিন্তু কথা বলছে, এটা বিষয়টা 10-15 বছর ধরেই কথা বলা হচ্ছে আমাদের দেশে। এবং এই জিনিসটা কিন্তু যে শুধুই যে রিউমার,
এটা বলে আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তো আমি মনে করি যে ঠিক আছে, আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। এখানে ধরেন আপনি বিডিআর এর উদাহরণ দিলেন বা আরো বিভিন্ন কিছু উদাহরণ দিলেন। সেখানে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করতে পারে। আমাদের যে ইন্টেলিজেন্স আছে, আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেখানেও তাদের লোক থাকতে পারে। আমাদের আমলাতন্ত্রে লোক থাকতে পারে, জনসাধারণের মধ্যে লোক থাকতে পারে। এটা কি জিল্লুর বা গোয়েন্দা বা ইন্টেলিজেন্স প্র্যাকটিস এর খুব কমন চর্চা। একটা দেশ তার পার্শ্ববর্তী দেশে বা তার অন্যান্য দেশে বিভিন্ন জায়গায় তার লোক সেট করে রাখবে। বাংলাদেশেও নিশ্চয়ই এরকমভাবে বিভিন্ন দেশে লোক সেট করা আছে। এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা খুব একটা সাধারণ প্র্যাকটিস। কিন্তু আমরা যেটা বলছি বাংলাদেশে, এই কথাটা কিন্তু বারবার বলা হচ্ছে, ঘন, ঘন বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এইখানে এমন কিছু লোকজন এসে পাওয়া যাচ্ছে বা কথা বলছেন বা কার্যক্রম করছেন যাদেরকে দেখে আসলে লোকজন সন্দেহ করছে। তো সেই সন্দেহটা আসলে পুরোপুরি উড়িয়ে দেয়া ঠিক না। আমাদের সবকিছুই বিবেচনায় রাখতে হবে। বিবেচনায় রেখে আমাদের মনে হয় যে একটু চিন্তা ভাবনা করতে হবে। জি, ধন্যবাদ। জি, এখানে আমাকে মেদাউদ আরেকটি পাঠিয়েছে, লিঙ্ক পাঠিয়েছে। সেখানে লেখা আছে যে হাসিনার সাহায্যে আ বাংলাদেশ নামছে বাংলাদেশে নামছে ইন্ডিয়ান শান্তি সেনা। এটা অবশ্য গতকালকেও আমি এই নিউজটি দেখেছি বা আমাদের এখানে আলোচনাও হয়েছে। আ YouTube এর লিঙ্ক তো আসলে এটা দেখানোটা খুব মুশকিল পাঠিয়ে না, ট্রাই এটা করি। এটা হাসিনা বা ভারতের গণমাধ্যমে নিউজ হয়েছে, এটা আমিও দেখেছি। এই যে কি হ্যাঁ, যেন একটা এটা আমিও দেখেছি, অনেকে আলোচনাও করেছে এটা যে নিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে শান্তি সেনা পাঠাবে কিনা দিল্লির চিন্তা ভাবনা। এইগুলা হুম। আসলে কিছুটা আমি মনে করি যে উস্কানিমূলক আচরণ, উস্কানিমূলক কথাবার্তা। ভারতের হয়তোবা একটু অতি আগ্রহ আছে বাংলাদেশ নিয়ে। কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতির আবার প্রেক্ষিতে ভারতের পত্রিকায় নাকি এসেছে, এটা নিউজটা কে যেন বলেছে। ভারতের পত্রিকায় এসেছে যে ইয়ে থেকে মোস্তাফিজুর রহমান বলেছিলেন গতকাল, কর্নেল মোস্তাফিজুর। উনি বলেছেন ভারতের পত্রিকায় এসেছে যে এই আমেরিকা থেকে সৈন্য পাঠাচ্ছে। না, এইখানে মূল বিষয়টা হচ্ছে কি, দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি, ভারতের একটা বড় শক্তি হয়ে ওঠার প্রবণতা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভারত দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার ক্যাপাসিটি, তাদের জিওগ্রাফিক্যাল সাইজ সবকিছু মিলিয়ে তারা বড়, সন্দেহ নেই। এটা তো অবশ্যই। কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত খুব বেশি সুবিধা করতে পারছে না। সেটা সেই ৪৭ থেকেই। পাকিস্তানের সঙ্গে সবসময়ই তাদের একটা বিদ্বেষমূলক আচরণ, একাধিকবার যুদ্ধ হয়েছে। এরপরে ধরেন নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসের মতো দেশগুলো তাদের কবজায় ছিল। সত্যি কথা বলতে গেলে ৭১ সালে স্বাধীনতা হওয়ার পর থেকে বাংলাদেশ কখনোই ভারতের কবজায় ছিল বা ভারতের কথা শুনে উঠা বসা করেছে এরকম খুব একটা বলা যাবে না। সেটা ধরেন বর্তমান সরকারের আমল বাদে। এমনকি আমরা যদি শেখ হাসিনার ১ম আমলেও দেখি, তখনও বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিন্তু ভারত কর্তৃক খুব বেশি প্রভাবিত, নিয়ন্ত্রিত ছিল এমনটা বলা যাবে না। ওই সময় বাংলাদেশ সরকার, শেখ হাসিনা যখন ১ম বার প্রধানমন্ত্রী হলেন, খুব স্বাধীন একটা পররাষ্ট্র নীতি ছিল অনেকটাই বর্তমানের তুলনায়। সম্প্রতি যেটা হয়েছে, ভারতের হাত থেকে কিন্তু ভারত নিয়ন্ত্রিত যে রাষ্ট্রগুলি বা প্রভাবিত যে রাষ্ট্রগুলো ছিল শ্রীলঙ্কা, মালদ্বীপস এবং নেপাল, এই ৩ টা দেশে কিন্তু ভারতের প্রভাব খর্ব হয়েছে। সর্বশেষ যে মালদ্বীপের নির্বাচন হচ্ছে, মুইজ্জের নির্বাচন, সে তো ঘোষণা দিয়ে নির্বাচন করেছে যে ভারত এখান থেকে ভারত হটাও। তার মূল ক্যাম্পেইনই ছিল ইন্ডিয়া আউট। সেই নির্বাচনে সে জিতে গিয়েছে এবং সেখানে জেতার পরে বলেছে যে ইন্ডিয়ান আর্মি তোমাকে নিয়ে যেতে হবে, ইন্ডিয়ার লোকদের নিয়ে যাও। তো মূল বিষয়টা হচ্ছে, আমি শর্ট সংক্ষেপে বলছি, অনেক কথা বলে ফেললাম। সব জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে ভারত এখন কিন্তু বাংলাদেশের বিষয়ে মরিয়া। বাংলাদেশের উপর সে নিয়ন্ত্রণ কোনোভাবেই হারাতে চায় না ২ টা কারণে। একটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় যদি তার প্রভাব এবং তার যে প্রতিপত্তি বজায় রাখতে হয়, এইখানে তো তার একটা এমন একটা রাষ্ট্র দেখাতে হবে যেখানে সে তার প্রভাব বা প্রতিপত্তির প্রয়োগ করতে পারছে। যেই কারণে নেপাল, ভুটান, মালদ্বীপস বা অন্যান্য দেশগুলো শিক্ষা নেয় বা বুঝতে পারে যে ভারতের প্রভাব আছে। এই কারণে সে ভারত বাংলাদেশের উপর প্রভাব কোনোভাবেই হারাতে চায় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন। বাংলাদেশ রাষ্ট্রটা ছোট, কিন্তু ভারতের নিরাপত্তার জন্য, বিশেষ করে নর্থ ইস্টের নিরাপত্তা এবং তাদের সেই স্থিতিশীলতা এবং ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখার জন্য বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি এখন মিয়ানমারে একটা মুভমেন্ট হচ্ছে, আরাকান আর্মির সঙ্গে নানা ধরনের কথাবার্তা চলা আমরা শুনি, আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা পরিকল্পনার কথা শুনি। তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশের উপর ভারতের যদি আপনার না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, এবং মিয়ানমারে যদি কোনো কারণে রাজনৈতিক যুদ্ধ বা সংঘাতের কারণে মিয়ানমারের মানচিত্রের যদি পরিবর্তন হয়, তাহলে সেটার ঢেউ কিন্তু দক্ষিণ-পূর্ব উত্তর-পূর্ব ভারতে এসেও পড়বে। এবং সেই ঢেউ আটকাতে হলে তার বাংলাদেশকে দরকার। সেই ঢেউয়ের
কতটুকু আঘাত ভারতের উপর লাগবে সেটা পুরোপুরি নির্ভর করবে বাংলাদেশের উপর। বাংলাদেশ যদি চায় সেই ঢেউ আটকায় দিতে পারবে, বাংলাদেশ যদি না চায় সেই ঢেউ আটকাইতে পারবে না ইন্ডিয়া। এই কারণেই ভারত কিন্তু কোনোভাবেই বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ হারাতে চায় না। যেই কারণে আপনি যেটা বললেন যে এই যে এই যে আমাদের দেশে আমরা যেটা সবসময় বলি, ভারত নিয়ন্ত্রিত যে সরকার আছে বা ভারত ঘনিষ্ঠ যে সরকার আছে, সেই সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতের যে শাসক গোষ্ঠী আছে, ভারতের যে সফট পাওয়ার আছে, সফট টুল গুলা আছে, ওদের যে থিংক ট্যাঙ্ক গুলা আছে, ওদের টোটাল